বন্ধুরা 10 মিনিট স্কুলের HSC ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট নাম্বার 10 পিস অ্যান্ড কনফ্লিক্টের লেসন নাম্বার 2 হোয়াট ইজ কনফ্লিক্ট নিয়ে চলে এসেছি। আমি অনিন্দ কুমার চৌধুরী। চলো আমরা লেসনটা শুরু করে দিই। Conflict can be described as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. প্রথমেই দুটো খুব ডিফিকাল্ট শব্দ। অ্যান্টাগনিজম মানে হলো বিরোধিতা, হস্টিলিটি মানে হলো বৈরিতা। এই সেন্টেন্সটা বাংলা বললে আমরা বলতে পারি সংঘাতকে, কনফ্লিক্ট মানে সংঘাতকে বিরোধিতা ও বৈরিতার দ্বারা বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন দল বা ব্যক্তির মধ্যে মতভেদ হিসাবে বর্ণনা করা যেতে পারে। This is usually fueled by the opposition of one party to another in an attempt to reach an objective different from that of the other party. খুব বড় ডিফিকাল্ট সেন্টেন্স হয়ে গেল। দিস ইজ ইউজুয়ালি ফিউল। প্রথম কথা হচ্ছে ফিউল কথাটা মানে কি? ফিউল মানে তো আমরা জানি যে গাড়ির তেল। তো ফিউল মানে এখানে দিস ইজ ইউজুয়ালি ফিউল বাই অপোজিশন অফ ওয়ান পার্টি টু অ্যানাদার। আচ্ছা, তো আমরা কি নিয়ে কথা বলছি? দিস মানে কি? দিস মানে হলো কনফ্লিক্ট। এটা আমাদের সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটাকে এখন হচ্ছে এখানে দিস দিয়ে প্রকাশ করা হচ্ছে। সো দিস অথবা কনফ্লিক্ট ইজ ইউজুয়ালি ফিউল বাই অপোজিশন। এই কনফ্লিক্টটা যখন একবার শুরু হয় সেটা ফিউল বা সেটাকে বাড়িয়ে তোলে কে, মানে আগুনে ঘি ঢালার মতো। সেটা কিভাবে হচ্ছে? অপোজিশন অফ ওয়ান পার্টি টু অ্যানাদার ইন অ্যান অ্যাটেম্প্ট টু রিচ অ্যান অবজেক্টিভ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য আদার পার্টি। তো দুইটা পার্টির মধ্যে বা দুইজনের মধ্যে বা দুইটা দলের মধ্যে বা তার থেকে বেশি দলের মধ্যে যখন একটা সংঘাত হয়, একটা কনফ্লিক্ট হয়, সেটা বেড়ে যায় কেন? কারণ হচ্ছে যে তাদের একটা সার্টেন একটা উদ্দেশ্য ফলো করার জন্য, তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ফলো করার জন্য তাদের যে এক একজনের এক এক ধরনের যে একটা মত থাকে, সেই মতটার কারণে, সেই তো মতভেদের কারণে কিন্তু আমাদের এই কনফ্লিক্টটা বেড়ে যায় বা ফিউলড হয়। এই সেন্টেন্সটা বাংলা বললে আমরা বলতে পারি এটাকে সাধারণত এক পক্ষের সাথে অন্য পক্ষের বিরোধিতা দ্বারা বাড়ানো হয় যখন ভিন্ন কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হয়। The elements involved in the conflict have varied sets of principles and values, thus allowing a conflict to arise. আচ্ছা, elements involved in the conflict মানে হলো আমাদের সংঘাতে যে এলিমেন্টগুলো আছে, যে ব্যাপারগুলো আছে, ফ্যাক্টরগুলো আছে, যে ফ্যাক্টরগুলো আমাদের এই কনফ্লিক্টটাকে তৈরি করছে, বাড়াচ্ছে, কমাচ্ছে। তো কি নিয়ে বানানো আমাদের সেই কনফ্লিক্টটা, সেই এলিমেন্টগুলো? প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস। প্রিন্সিপাল মানে হলো নীতি, ভ্যালু মানে হলো মূল্যবোধ। তো প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালু মানে হলো নীতি ও মূল্যবোধ। আমরা কথাটা বারবার বলি না যে নীতি মূল্যবোধ। তো একটা মানুষের বা একটা দলের তো তার নিজের একটা নীতি মূল্যবোধ আছে যে আমি এটা ফলো করি, আরেকজনের আরেকটা প্রিন্সিপাল থাকতে পারে, নীতি থাকতে পারে। তো এই ধরনের নীতি বা মূল্যবোধ যখন একজন একজনের সাথে না মিলে, তখনই তো একজন একজনকে বলবে, একদল একদলকে বলবে যে না আমারটা ঠিক, তোমারটা ঠিক না। এমন ডিফারেন্স যখন আসে তখনই আমরা সংঘাত বা কনফ্লিক্ট দেখতে পাই। Conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains to the opposing ideas and actions of different entities, resulting in an antagonistic state. আবার সেই সুন্দর শব্দটা অ্যান্টাগনিস্টিক স্টেট। অ্যান্টাগনিস্টিক মানে কিন্তু আমরা জানি যে বিরোধ বা বিরোধ হচ্ছে এরকম একটা সিচুয়েশন। সো পার্টেন মানে হলো সম্পর্কিত। তো কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ওয়েজ, বাট দ্য সিম্পলেস্ট ইজ দ্যাট ইট পার্টেন্স টু দ্য অপোজিং আইডিয়াস। তো কনফ্লিক্টকে কিন্তু অনেকভাবেই ডিফাইন করা যায়, সংঘাতকে অনেকভাবেই সংজ্ঞায়িত করা যায়, কিন্তু সবচেয়ে সহজটি হলো এটি বিভিন্ন সত্তার বিপরীত ধারণা ও কাজের সাথে সম্পর্কিত, যার ফলে একটি শত্রুভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। স্বাভাবিকভাবেই এক একজনের এক এক রকম মূল্যবোধ থাকবে, নীতি থাকবে। এটা কিন্তু স্বাভাবিক। এটা যখন আমরা পড়েছি তখন আমরা বুঝতে পারছি। তো যেহেতু এক একজনের এক একটা নীতি থাকবে, মূল্যবোধ থাকবে, তো ডেফিনেটলি সেখানে ডিফারেন্স থাকবে। আর ডিফারেন্স থাকা মানেই কনফ্লিক্ট। তো কনফ্লিক্ট কিন্তু ইনএভিটেবল, মানে অনিবার্য, এটা আসবে। আমাদের টার্গেট এটা না যে কনফ্লিক্ট কীভাবে না আসে, আমাদের টার্গেট হলো কনফ্লিক্ট থাকবে কিন্তু সেটাকে আমরা কীভাবে ম্যানেজ করব। কনফ্লিক্ট ইজ এন ইনএভিটেবল পার্ট অফ লাইফ, যে সংঘাত জীবনের একটি অনিবার্য অংশ। অল অফ আস পোজেস আওয়ার ওন ওপিনিয়ন্স, আইডিয়াস অ্যান্ড সেটস অফ বিলিভস। আমাদের সবারই আমাদের নিজস্ব বিশ্বাস আছে, ধারণা আছে, মতবাদ আছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং আমরা যা ঠিক মনে করি সে অনুযায়ী আমরা কাজ করি। Hence, we often find ourselves in conflict in different scenarios. It may involve other individuals, groups of people, or a struggle within our own selves. এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পাচ্ছি। পুরো সেন্সটা বলার আগে আমি একটু বলে নিই যে আমরা কিন্তু এমন না যে আরেকজনের সাথে সবসময় কনফ্লিক্টে যাই, নিজেদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট হয়। যখন আমরা একটা ডিলেমাতে পড়ে যাই, একটা কনফিউশনে পড়ে যাই যে আচ্ছা আমার তো এটা করা উচিত কিন্তু এটাও আবার করা উচিত, যে তাকে হেল্প করা উচিত আবার হেল্প নাও করা উচিত। তো তখন আমরা কী করবো? তখন নিজেদের মধ্যে যে একটা কনফিউশন, একটা ডিলেমা, সেটাও কিন্তু এক ধরনের কনফ্লিক্ট। যখন তোমার নিজের প্রিন্সিপাল, নিজের ভ্যালু, নিজের নীতি নিজের সাথেই তোমার কনফ্লিক্ট করছে। হেন্স সেহেতু
আমরা নিজেদেরকে প্রায় বিভিন্ন পরিস্থিতিতে সংঘাতের মধ্যে পাই। এটা অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠীর সাথে হতে পারে, অথবা আমাদের নিজেদের সাথেও লড়াই হতে পারে। কনসিকুয়েন্টলি কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস ইন ওয়ান ওয়ে অর আদার। ফলে সংঘাত কোনো না কোনোভাবে আমাদের কাজ ও সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। অবশ্যই কনফ্লিক্ট কামস ন্যাচারালি। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি যে আমাদের বিভিন্ন মূল্যবোধ থাকবে, থাকা মানে ডিফারেন্স থাকা, ডিফারেন্স মানে কনফ্লিক্ট। তো এটা ন্যাচারালি আসে বা নিজে নিজে আসে। দ্য ক্ল্যাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ আ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। চিন্তা ও ধারণার সংঘাত মানুষের অভিজ্ঞতার একটি অংশ। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড। আচ্ছা, এতক্ষণ আমরা বললাম যে ঠিক আছে কনফ্লিক্ট কিন্তু থাকবে, যেহেতু আমাদের ডিফারেন্স আছে, আমাদের বিভিন্ন চিন্তাভাবনা আছে, তা আমাদের একটা কনফ্লিক্ট থাকবে। তাই বলে এই কনফ্লিক্ট এটাকে যদি আমরা আনকন্ট্রোল করে ফেলি, একজনকে যদি ঘৃণা করা শুরু করি, তখন কিন্তু ব্যাপারটা খুব ডিস্ট্রাকটিভ হয়ে যেতে পারে। এটা সত্য যে যদি অনিয়ন্ত্রিত রাখা হয় তবে তা ধ্বংসাত্মক হয়ে যেতে পারে। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. কিন্তু সংঘাতকে সবসময় এমন একটা ব্যাপার হিসেবে দেখা উচিত নয় যা শুধু নেতিবাচক ঘটনায় ঘটে। ট্রান্সপায়ার মানে ঘটানো। It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. এটা অর্থপূর্ণ উপলব্ধিতে পৌঁছানোর উপায় যা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নিশ্চিত রূপে বিরোধ মীমাংসায় সহায়ক হতে পারে। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. তো সংঘাত আমাদের বিভেদসমূহকে জানা ও বোঝার একটি সুযোগ হিসেবে সংঘাতকে দেখা যেতে পারে। We can all live harmoniously despite conflicts. আচ্ছা, harmoniously মানে কি? Harmoniously মানে হলো মিলেমিশে থাকা। We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. অতএব এটা মানে দাঁড়াচ্ছে সংঘাত সত্ত্বেও আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা জানবো যে কিভাবে এসব সমস্যা দায়িত্বপূর্ণভাবে সমাধান করা যায়। এখন বন্ধুরা আমরা কি সিচুয়েশনে আছি? একটা সিচুয়েশনে আছি যেখানে আমাদের প্রিন্সিপাল বা নীতি ভিন্ন। তার এই ভিন্নতার জন্য বা ডিফারেন্সের জন্য আমাদের কনফ্লিক্ট আসবে। এখন কনফ্লিক্ট তো আসবেই। এখন সেটাকে যদি আমরা আনকন্ট্রোলভাবে রেখে দিই, তাই নিয়ে আমরা যদি স্বাধীন চিন্তা করতে থাকি, একজনকে ঘৃণা করি, তখন এটা আবার ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কনফ্লিক্ট থাকবে তো থাকবে, সেটাকে ম্যানেজ করতে হবে। যে আমাদের এক একজনের এক এক রকম মূল্যবোধ থাকবে, নীতি থাকবে, সেটা সত্ত্বেও আমরা কীভাবে একজনের সাথে বসবাস করতে পারি, একদম পাশাপাশি থাকতে পারি, একসাথে থাকতে পারি, সেটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। এটা আমাদের মানুষ হিসেবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস। কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট। এখন আমরা কনফ্লিক্টের বিভিন্ন ধরন দেখব। কারণ কনফ্লিক্ট সেটা মানুষের মধ্যে হতে পারে, সেটা দেশের মধ্যে হতে পারে, বিভিন্ন গ্রুপের মধ্যে হতে পারে, সেটা কীরকম হতে পারে একটু আমরা দেখি। Causes and types of conflict. According to an American psychologist, conflicts are basically of three types arising one of the different causes. আমেরিকার একজন মনোবিজ্ঞানীর মতে, সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানী, সংঘাত মূলত তিন ধরনের যা তিনটি ভিন্ন কারণে উদ্ভূত হতে পারে। Economic conflict. Resources are limited, and so groups or individuals come into conflict with each other to possess as much of these resources as possible, thus bringing forth hostile behaviors among those involved. তো বন্ধুরা, আমরা যে ইকোনমিক্স পড়েছি, ইকোনমিক্স না পড়লেও এটা বিভিন্ন জায়গাতে আসার কথা। ডিমান্ডস আর আনলিমিটেড বাট রিসোর্সেস আর লিমিটেড। যে কারণে ইকোনমিক্স আদৌ পড়া হয় বা পড়ানো হয় সেটা হলো যে আমাদের কিন্তু ইচ্ছা একদম অফুরন্ত। আমরা সব চাই, সব মানে একদম সবই চাই। যা দিবা তার থেকে বেশি আমরা চাইতে থাকবো। তো এত কিছু সত্ত্বেও আমাদের রিসোর্স কিন্তু লিমিটেড। সব থেকে প্রথম কথা হচ্ছে যে আমাদের পৃথিবীতে রিসোর্স যে প্রাকৃতিক সম্পদ সেগুলো কিন্তু লিমিটেড। তাও যদি লিমিটেড না হয়, আমাদের নিজেদের ধন সম্পদ সেটাও কিন্তু লিমিটেড থাকবে। তো তোমার যত ইচ্ছা হোক না কেন, কোনো একটা রিসোর্সের লিমিটেশনের জন্য তুমি কিন্তু আটকে যাবে। এই সেন্টেন্সটা বেশ বিশাল একটা সেন্টেন্স। এটা আমরা যদি একটু বাংলায় পড়তে চাই, ইকোনমিক কনফ্লিক্ট। ইকোনমিক মানে হলো অর্থনৈতিক, কনফ্লিক্ট মানে সংঘাত। সম্পদ সীমিত, আর তাই গোষ্ঠী বা ব্যক্তিরা ওই সম্পদে যতটা সম্ভব অধিক পরিমাণে পাওয়ার জন্য একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। এই রূপে সংশ্লিষ্টদের মধ্যে বৈরী আচরণে জন্ম নেয়। আচ্ছা, এটা এক ধরনের একটা কনফ্লিক্ট। তো আমরা কিন্তু বলেছিলাম কনফ্লিক্ট বা সংঘাত সেটা কিন্তু সবসময় অন্য ধরনের একটা প্রিন্সিপাল বা একটা নীতি বা মূল্যবোধ থেকে আসে। সেটা নাও হতে পারে, এমন হতে পারে যে একটা জিনিস আমরা দুজনই চাই, সেখান থেকে এক ধরনের একটা কনফ্লিক্ট আসতে পারে। Value conflict. It is concerned with the varied preferences and ideologies that people have as their principles. ঠিক আছে,
ভ্যালু মানে কি বলেছিলাম, মূল্যবোধ। মূল্যবোধ সংঘাত এটা কোত্থেকে আসে? এটা নানাবিধ অভিরুচি ও ভাবদর্শের সাথে সংশ্লিষ্ট, যেগুলো মানুষের নীতি হিসেবে থাকে। Conflicts driven by this factor are demonstrated in wars, wherein separate parties have separate sets of beliefs that they assert in an aggressive manner. তো এই সেন্টেন্সটাতে বোঝাচ্ছে যে কনফ্লিক্ট এটা একটা ধরন হচ্ছে যুদ্ধ। কনফ্লিক্টকে বা সংঘাতকে আমরা যুদ্ধে ডেমনস্ট্রেট বা সরাসরি দেখতে পাই, যেখানে ওয়ারিন মানে যেখানে বা যে সিচুয়েশনে সেপারেট পার্টিস হ্যাভ সেপারেট সেটস অফ বিলিভস, যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন একটা বিশ্বাস থাকে, একটা মত থাকে, দ্যাট দে অ্যাসার্ট ইন অ্যান অ্যাগ্রেসিভ ম্যানার, যেটা তারা একটা আগ্রাসী আচরণের মাধ্যমে প্রকাশ করে থাকে। পাওয়ার কনফ্লিক্ট এটাও খুব ইন্টারেস্টিং। আমরা ধরো যে কোনো জিনিস চাই না, আমাদের কোনো ভ্যালুর মধ্যেও কোনো ডিফারেন্স নাই, তারপরেও পাওয়ারে কে থাকবে, শাসন কে করবে, সেটার মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে। It occurs when the parties involved intend to maximize what influence they have in the social setting. তো পাওয়ার মানে ক্ষমতা সংঘাত এটা ঘটে যখন সংশ্লিষ্ট দলগুলো সামাজিক বিন্যাসে তাদের যে প্রভাব রয়েছে তার সর্বোচ্চ পর্যায়ে নিতে সচেষ্ট হয়। Such a situation can happen among individuals, groups or even nations. সবথেকে মজার ব্যাপার হলো এই পাওয়ার যে কনফ্লিক্ট সেটা এমন হতে পারে যে দুইজন মানুষের মধ্যে হচ্ছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা সবসময় যে খারাপ তা না। যেমন আমরা কিন্তু আমাদের ভোটিংয়ের সময় দেখতে পাই, একটা শহরে যখন ভোটিং হচ্ছে, মেয়র ইলেকশন হচ্ছে, তখন মেয়র ধরো যে দুজন থাকে বা তার থেকে বেশি থাকতে পারে। সো এই মেয়রদের মধ্যে এক ধরনের একটা কনফ্লিক্ট যে কে রুল করবে। গ্রুপস সেটা হতে পারে যে কোন দলটা শাসন করবে দেশটাকে নেক্সট 4 বছর বা 5 বছর। ইভেন নেশনস, দুইটা নেশনের মধ্যে যখন কোনো টাইপের যুদ্ধ হচ্ছে তখন সেটাকে ন্যাশনাল কনফ্লিক্ট বা নেশন যখন পাওয়ারের জন্য কনফ্লিক্টে যায় সেটার এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। কনফ্লিক্টস আর অলসো ক্লাসিফাইড ইনটু দ্য 4 ফলোইং টাইপস। আরও 4 ধরনের কনফ্লিক্ট আমরা দেখব। কি সেটা হচ্ছে যে কনফ্লিক্টটা কীরকম দলের মধ্যে হতে পারে। এতক্ষণ আমরা দেখলাম যে কী কারণে হতে পারে, সেটা হতে পারে পাওয়ারের জন্য, হতে পারে ইকোনমিক রিসোর্সের জন্য, হতে পারে ভ্যালুজের জন্য, হতে পারে। এখন দেখি যে কাদের মধ্যে হতে পারে জিনিসটা। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল বন্ধুরা এই লেসনের জন্য কিন্তু ইন্টার আর ইন্ট্রা এই দুটো শব্দের মধ্যে একটু কেয়ারফুল থাকতে হবে, এই দুটো টার্মের মধ্যে একটু কেয়ারফুল থাকতে হবে। ইন্টার আর ইন্ট্রা। ইন্টার মানে হলো দুটোর মধ্যে, দুইজনের মধ্যে বা দুটো দলের মধ্যে, আর ইন্ট্রা মানে হলো একজনের মধ্যে। ওকে, একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দিই, ইন্ট্রা স্কুল বাস্কেটবল কম্পিটিশন। ইন্ট্রা স্কুল মানে স্কুলের ভিতরে তোমাদের মধ্যে খেলাটা, অন্য কোনো স্কুল আসবে। আর ইন্টার স্কুল তখন দুটো স্কুলের মধ্যে বা তার থেকে বেশি স্কুলের মধ্যে স্কুলের সাথে স্কুলের একটা গেম হবে, সেটি ইন্টার স্কুল বাস্কেটবল কম্পিটিশন। এই হচ্ছে ইন্ট্রা আর ইন্টারের ডিফারেন্স। দিস টাইপ অফ কনফ্লিক্ট রেফার্স টু আ কনফ্লিক্ট বিটুইন 2 ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন কনফ্লিক্ট, সেটা আন্তঃব্যক্তিক সংঘাত। এই ধরনের সংঘাত বলতে দুজন ব্যক্তির মধ্যকার সংঘাত নির্দেশ করে। দিস অকার্স টিপিক্যালি বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল। এটা সাধারণত মানুষে বিভেদের জন্য হয়ে থাকে। অ্যাপারেন্টলি ইট ইজ আ ন্যাচারাল অকারেন্স which can eventually help in personal growth or developing our relationships with others. Apparently মানে দৃশ্যত যেটা দেখা যায়, এটা একটা স্বাভাবিক ঘটনা যা পরিণামে ব্যক্তিগত উন্নয়ন বা অন্যদের সাথে সম্পর্ক স্থাপনে আমাদেরকে সাহায্য করতে পারে। তো বন্ধুরা খেয়াল করে দেখো যে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, দুজনের মধ্যে ধরো যে একটা কনফ্লিক্ট আছে, তো সেই কনফ্লিক্ট আমরা ডিবেট করি না, বিতর্ক। তো সেই বিতর্কে কিন্তু দুটো দল একটা টপিকের উপরে তাদের একটা কনফ্লিক্ট আছে, তাদের যে প্রিন্সিপাল, নীতি, মূল্যবোধ সেগুলো আলাদা। তার মানে তো এই না যে পুরো জিনিসটাই খারাপ। এই ডিবেট থেকে বা এই কনফ্লিক্ট থেকে কিন্তু এক ধরনের একটা পার্সোনাল গ্রোথ হতে পারে। সেটা কীভাবে? দুইটা দলের কথা শুনলো, তারা কিন্তু আগে তাদের নিজেদের যে মত সেটাই কিন্তু প্রকাশ করছিল, কিন্তু যখন একটা ডিবেট হলো, একটা ডিসকাশন হলো, তখন তারা দুজনের পয়েন্ট অফ ভিউটা জানে। অবশ্যই একটা দল জিতবে, একটা দল হারবে শেষ পর্যন্ত, কিন্তু এখন কিন্তু দুজনের পয়েন্ট অফ ভিউটা জানে। তা আগে আমরা ভাবতাম যে সে সম্পূর্ণ ভুল, অথবা একটা জাতি বা একটা মানুষ সে সম্পূর্ণ ভুল কথা বলছে। কিন্তু যখন আমরা এই ধরনের কনফ্লিক্টে যাব বা একটা ডিসকাশন করব, তখন দেখবো যে আচ্ছা সেরকম বলছিল, সে কী কারণে বলছিল। যখন এই ধরনের কনফ্লিক্ট ম্যানেজ হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে না, সে তো নিজে বা কোনো অযথা এই কথাগুলো বলে নাই বা এই কথাগুলো বিশ্বাস করে না, তার পিছনে তার কিছু লজিক ছিল, সেটা এখন আমি জানি। এই কারণে রিলেশনশিপও কিছু ক্ষেত্রে কনফ্লিক্টের মাধ্যমে ভালো হতে পারে। ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, এই যে বন্ধুরা আমাদের ইন্টার আর ইন্ট্রা, ইট অকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তির মধ্যে। আগেরটা ছিল আন্তঃব্যক্তিক, এবার একটা অন্তঃব্যক্তিক, মানে একটা ব্যক্তির ভিতরে। অন্তঃব্যক্তিক সংঘাত এটা একজন ব্যক্তির অভ্যন্তরে ঘটে থাকে।
দ্য এক্সপিরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পার্সনস মাইন্ড। এই যে অভিজ্ঞতাটি ব্যক্তির মনে হয়ে থাকে। হেন্স ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট ইজ সাইকোলজিক্যাল, ইনভলভিং দ্য ইন্ডিভিজুয়ালস থটস, ভ্যালুস, প্রিন্সিপালস অ্যান্ড ইমোশনস। অতএব এটি এমন ধরনের একটা সংঘাত যা মনস্তাত্ত্বিক, যার মধ্যে রয়েছে ওই ব্যক্তির চিন্তাভাবনা, মূল্যবোধ, নীতি এবং আবেগ। ইন্ট্রা-গ্রুপ কনফ্লিক্ট, ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট। এটা টাইপ অফ হবে, ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইদিন আ টিম। ঠিক আছে, ইন্ট্রা-গ্রুপ, ওয়ান সেকেন্ড, ইন্ট্রা-গ্রুপ মানে কি? গ্রুপের ভিতরে, আমাদের একটা গ্রুপের ভিতরে, অন্য গ্রুপের সাথে অন্য গ্রুপের না, একটা গ্রুপের ভিতরে যখন কনফ্লিক্ট, এক মেম্বারের সাথে অন্য মেম্বারের কনফ্লিক্ট। তো আমরা যদি কখনো কোনো গ্রুপ প্রজেক্ট করে থাকি বা যে কোনো গ্রুপ কম্পিটিশন করে থাকি, তখন এরকম কিন্তু হতে পারে যে এক গ্রুপ মেম্বারের সাথে অন্য গ্রুপ মেম্বারের যে সলিউশন বা যে কথা সেটা মিলছে না। এটা হচ্ছে ইন্ট্রা-গ্রুপ কনফ্লিক্ট। ইট অ্যারাইজেস ফ্রম ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্টস অর ডিফারেন্সেস ইন ভিউজ অ্যান্ড আইডিয়াস। তো দুটো সেন্টেন্স আমরা যদি বলি, অন্তর্দলীয় সংঘাত মানে দলের ভিতরে, এটা এক ধরনের সংঘাত যা একটি দলের ভিতরে স্বতন্ত্র ব্যক্তিদের মধ্যে ঘটে থাকে। এটা দৃষ্টিভঙ্গি ও ধারণার আন্তঃব্যক্তিক মতানৈক্য ও পার্থক্য হতে উদ্ভূত হয়। Within a team, conflict can be helpful in coming up with decisions which will eventually allow the members to reach their objectives as a team. ঠিক আছে, তো এই ধরনের কনফ্লিক্ট কেন গুরুত্বপূর্ণ? সেটা কারণ হলো, একটি দলের মধ্যে সংঘাত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে, যেটা অবশেষে একটি দল হিসাবে সদস্যদেরকে লক্ষ্যে পৌঁছানোর পথ সৃষ্টি করে দেয়। However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. কিন্তু এই সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে চলে গেলে কি হবে? যাই হোক, যদি বিরোধের মাত্রা সদস্যদের মধ্যকার সম্প্রীতি ব্যাহত করে, তবে তার সমাধানের জন্য ভিন্ন কোনো দল হতে কিছু জরুরি দিক নির্দেশনার প্রয়োজন পড়বে। গাইডেন্স মানে দিক নির্দেশনা, হারমোনি মানে যে মিলেমিশে থাকার যে একটা অ্যাটিটিউড ছিল সেটা যদি নষ্ট হয়ে যায়, সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়। ইন্টার গ্রুপ কনফ্লিক্ট, এখন গ্রুপের মধ্যে মানে বিভিন্ন গ্রুপের মধ্যে কনফ্লিক্ট, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের। It takes place when a misunderstanding arises among different teams within an organization. আন্তঃদলীয় সংঘাত, এটা ঘটে থাকে যখন একটি সংগঠনের অধীনস্থ বিভিন্ন দলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। This is due to the varied sets of goals and interests of those different groups. কারণটা কি? সেটা হয় ওইসব ভিন্ন দলগুলোর লক্ষ্য ও স্বার্থের ভিন্নতার কারণে। In addition, competition also contributes to inter-group conflict. সবসময় কিন্তু এমন না যে তাদের যে গোল ইন্টারেস্ট সেটা আলাদা, এমন হতে পারে যে গোলটা সেম আর তারা একই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছে, সেই জন্য একটা কম্পিটিশন হচ্ছে, তার কারণ কিন্তু কনফ্লিক্ট হতে পারে। অধিকন্তু প্রতিযোগিতা আন্তঃদলীয় সংঘাত ঘটাতে অবদান রাখে। এবার বন্ধুরা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। Give the appropriate meanings of the following words. Also mention the part of speech of each word. Change them in as many parts of speech as possible and make sentences of your own with each changed form. অনেকগুলা ইনস্ট্রাকশন। আমাদেরকে ওয়ার্ডগুলো কী কী করতে হবে? মিনিং বের করতে হবে, ভালো কথা। তাদের পার্টস অফ স্পিচ আমাদেরকে বলতে হবে। তো পার্ট অফ স্পিচ এটা একটা পার্ট, তারপর আবার সেই পার্ট অফ স্পিচকে চেঞ্জও করতে হবে, এটা একটা পার্ট, তারপর সেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে ওয়ার্ডের মিনিংগুলো বলবো, তাদের পার্ট অফ স্পিচ বলবো, পার্ট অফ স্পিচটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে প্রত্যেকটা দিয়ে একটা একটা সেন্টেন্স বানাবো। আমরা শুরু করি। অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম ইটস আ নাউন। অ্যান্টাগনিজম মানে হেট্রেড, এক্সট্রিম আনফ্রেন্ডলিনেস। ওকে, এখন অ্যান্টাগনিজমকে আমরা, এটা তো নাউন ছিল, অ্যান্টাগনিজমকে যদি আমরা পার্টস অফ স্পিচটা যদি চেঞ্জ করি, তো অ্যান্টাগনিস্ট এটাও কিন্তু একটা নাউন, মানে যে অ্যান্টাগনিজমটা ফলো করে। অ্যান্টাগনিস্ট ইটস আ নাউন। সেন্টেন্সটা হতে পারে, দি অ্যান্টাগনিস্ট ইন দিস ডিসপিউট আর কোয়াইট আনউইলিং টু কম্প্রোমাইজ। ওকে, তারপর অ্যান্টাগনিজম নিয়ে যদি আমরা আরেকটা পার্ট অফ স্পিচে যাই, অ্যাডজেক্টিভে যদি যাই, অ্যান্টাগনিস্টিক, হি ইজ এক্সট্রিমলি অ্যান্টাগনিস্টিক টুয়ার্ডস অল দি আদার পার্টিজ। অ্যান্টাগনাইজ সেটা ভার্ব। ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন অ্যান্ড আই হ্যাভ নো প্ল্যান হাউ টু অ্যান্টাগনাইজ হিম। ওকে, এখন আমরা যাচ্ছি হস্টিলিটিতে। হস্টিলিটি ইটস আ নাউন, আর এটা মানে হলো আনফ্রেন্ডলি অর অ্যাগ্রেসিভ ফিলিং অর বিহেভিয়ার। এখন আমরা যদি হস্টিলিটি পার্ট অফ স্পিচটা চেঞ্জ করতে চাই, তখন হস্টাইল অ্যাডজেক্টিভ সেন্টেন্স হতে পারে, হি আন্ডারওয়েন্ট আ হস্টাইল ট্রিটমেন্ট ফ্রম হিজ রাইভালস। তার যে শত্রুটা ছিল তারা তাকে একটা হস্টাইল ট্রিটমেন্ট দিয়েছে, একটা আনফ্রেন্ডলি একটা ট্রিটমেন্ট বা একটা আচরণ তার সাথে করেছে। তারপরে আমরা যাই পার্টেইনে। পার্টেইন এটা হচ্ছে একটা ভার্ব, আর সেটা মিনিংটা কি? টু বি কানেক্টেড উইথ পার্টিকুলার সাবজেক্ট, ইভেন্ট অর সিচুয়েশন।
পার্টেনটার সাথে পার্টেন মানে একটা রিলেশন রাখা, যে দিস সিচুয়েশন পার্টেন্স টু দ্যাট সিচুয়েশন, মানে তার সাথে এই সিচুয়েশন সাথে ওই সিচুয়েশনের একটা রিলেশন আছে, একটা সংযোগ আছে। তো পার্টেন এটা একটা ভার্ব ছিল, পার্টেন করা। আর সেইখান থেকে আমরা যদি একটু পার্ট অফ স্পিচটা চেঞ্জ করতে চাই, পার্টিনেন্স এটা আবার নাউন, পার্টিনেন্স মানে নাউন। আর আই ক্যানট আন্ডারস্ট্যান্ড সেন্টেন্সটা হতে পারে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য পার্টিনেন্স অফ দ্য ম্যাটার। এই বিষয়টার প্রাসঙ্গিকতাটা আমি বুঝতে পারছি না, যে বিষয়টা কেন প্রাসঙ্গিক সেটা আমি বুঝতে পারছি না। আরেকটা পার্ট অফ স্পিচ যদি যাই অ্যাডজেক্টিভে, পার্টিনেন্ট, হোয়াট হি সেড ইজ পার্টিনেন্ট টু দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ বাংলাদেশ। ট্রান্সপায়ার আমরা যদি যাই, ট্রান্সপায়ার ইজ আ ভার্ব, ট্রান্সপায়ার ইজ আ ভার্ব, সেটা মানে কি হ্যাপেন, টেক প্লেস, ঘটা, একটা ঘটনা ঘটা, ইটস আ ভার্ব। আমরা পার্ট অফ স্পিচটা চেঞ্জ করি, ট্রান্সপায়ারে একটা পার্ট অফ স্পিচ হতে পারে ট্রান্সপিরেশন, যেটা নাউন, সেটা নিয়ে সেন্টেন্স হতে পারে আই ক্যান রিমেম্বার দ্য ট্রান্সপিরেশন উইথ হার, আমি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি স্মরণ করতে পারছি। ট্রান্সপায়ারে আরেকটা আমরা পার্ট অফ স্পিচ বলতে পারি অ্যাডজেক্টিভ, ট্রান্সপায়ার্ড, দ্য ট্রান্সপায়ার্ড ইনসিডেন্টস উইথ হার ওয়ার ভেরি ফানি, তার সাথে যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ছিল সেগুলো খুব ফানি ছিল। হারমোনিয়াস, হারমোনিয়াস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্মুথ অ্যান্ড প্লেজেন্ট বা মিলেমিশে থাকা, যেটা হারমোনিয়াস। আমরা যদি পার্ট অফ স্পিচটা চেঞ্জ করি, হারমোনিয়াসলি এটা আবার একটা অ্যাডভার্ব, সেন্টেন্স হতে পারে আর রিলেশনশিপ ডেভেলপড হারমোনিয়াসলি। হারমোনি নিয়ে আমরা যদি আরেকটা পার্ট অফ স্পিচ বলি, ওয়ান মোর পার্ট অফ স্পিচ ক্যান বি হারমোনি, যেটা একটা নাউন। ট্রু হ্যাপিনেস ফলোজ হারমোনি। হারমোনি আরেকটা পার্ট অফ স্পিচ, হারমোনাইজ, ভার্ব, দ্য গার্ডেন হ্যাজ বিন ডিজাইন টু হারমোনাইজ উইথ দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ। তো দেখো বন্ধুরা, হারমোনি কিন্তু সবসময় যে মানুষের মধ্যে থাকবে ব্যাপারটা ওরকম না। আমাদের এই সেন্টেন্সটাতে বলছে দ্য গার্ডেন হ্যাজ বিন ডিজাইন্ড টু হারমোনাইজ উইথ দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ, যে আমাদের তো একটা পার্টিকুলার ল্যান্ডস্কেপ আছে, ল্যান্ডস্কেপের সাথে আমি নতুন করে যে বাগানটা বানাচ্ছি সেটা কি যাবে কিনা, মিলেমিশে মিলবে কিনা, সেটাও কিন্তু হারমোনাইজ দিয়ে আমরা বলতে পারি দ্য গার্ডেন হ্যাজ বিন ডিজাইন টু হারমোনাইজ উইথ দ্য ন্যাচারাল ল্যান্ডস্কেপ। আমি যে বাগানটা বানাচ্ছি সেটা আমার আশেপাশে যে পরিবেশ তার সাথে মিলবে বা তার সাথে হারমোনাইজ করবে। তো আমাদের এ বি সি ডি ই হয়ে গেল। এফ, ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ তো বুঝতে পারছো একটা ভার্ব, কোনো কিছুকে একদম ম্যাক্সিমাম করে ফেলো, টু মেক সামথিং অ্যাজ গ্রেট অ্যাজ পসিবল। ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজেশন সেটা একটা নাউন। সেলার্স এইম অ্যাট প্রফিট ম্যাক্সিমাইজেশন। ম্যাক্সিমাম এটা অ্যাডজেক্টিভ, দ্য প্রফিট বোনাস ইজ ম্যাক্সিমাম দিস ইয়ার, ম্যাক্সিমাম হয়ে গেল। ইনকম্পেটিবল, ইনকম্পেটিবল এটা একটা অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে যে যাচ্ছে না বা হচ্ছে না, মিশছে না। Not able to exist or work with another person or party or thing because of basic differences. তো মিলছে না, তারা একসাথে কাজ করতে পারছে না, সেটা মানুষ হতে পারে আবার জিনিসও হতে পারে। ইনকম্পেটিবলের অন্য কোনো পার্ট অফ স্পিচে যদি কোনো সেন্টেন্স দেখতে চাই, ইনকম্পেটিবিলিটি ইটস আ নাউন, ইনকম্পেটিবিলিটি ইজ অ্যাজ কমন অ্যাজ সিমিলারিটি। ইনকম্পেটিবলি এটা অ্যাডভার্ব, ওয়ান ক্যানট অ্যাচিভ সাকসেস ইফ ওয়ান প্রসিডস ইনকম্পেটিবলি, ইনকম্পেটিবল হয়ে গেল। ডিসরাপ্ট, ডিসরাপ্ট মানে হলো ভার্ব, ডিসরাপ্ট ইজ আ ভার্ব, টু প্রিভেন্ট সামথিং, কোনো কিছুকে প্রতিরোধ করা। এখন আমরা পার্ট অফ স্পিচগুলো চেঞ্জ করি, ডিসরাপশন, নাউন, ডিসরাপশন লিডস টু কনফ্লিক্ট। ডিসরাপটিভ, অ্যাডজেক্টিভ, উই শুড নেভার ইনভলভ আওয়ারসেলভস ইন ডিসরাপটিভ সিচুয়েশনস, অ্যাক্টিভিটিস, উই শুড নেভার ইনভলভ আওয়ারসেলভস ইন ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস। ডিসরাপটিভলি, অ্যাডভার্ব, সোহেল ইজ পারফর্মিং ডিসরাপটিভলি। এর সাথে বন্ধুরা আমাদের ডিসরাপ্ট শেষ হয়ে গেল। Now let's move on to the question answers. Answer the following questions. What according to the text is conflict? What causes conflict? তো আমাদের কিন্তু পুরো টেক্সটটাই ছিল কনফ্লিক্ট নিয়ে। এখন আমাদের কোয়েশ্চেন, হোয়াট ইজ কনফ্লিক্ট, হোয়াট কজেস কনফ্লিক্ট। তো প্রথমে বলবো কনফ্লিক্ট জিনিসটা আদৌ কি, হোয়াট ইজ কনফ্লিক্ট, হোয়াট কজেস কনফ্লিক্ট। Conflict is defined as a disagreement among groups or individuals characterized by antagonism and hostility. তো কনফ্লিক্ট প্রথমে জিনিসটা কি, ইটস এ ডিসএগ্রিমেন্ট। আর তার ক্যারেক্টারিস্টিক বা কীভাবে বুঝবো যে একটা কনফ্লিক্ট হচ্ছে, অ্যান্টাগনিজম মানে কি বিরোধিতা দেখা যাচ্ছে, আর হস্টিলিটি একটা বৈরিতা দেখা যাচ্ছে, একটা এনিমিটির মতো, একটা শত্রুতার মতো দেখা যাচ্ছে, সেটাই কনফ্লিক্ট। ওকে, হোয়াট কজেস কনফ্লিক্ট, কোত্থেকে আসে? ডিসপিউট ইন ইকোনমিক স্টেটাস, ডিসপিউট ইন ভ্যালু অ্যান্ড ডিসপিউট ইন হোল্ডিং অফ পাওয়ার কজেস কনফ্লিক্ট। তো কোন কোন জিনিসে ডিসপিউট হলে বা ডিফারেন্স হলে আমাদের কনফ্লিক্ট আসে? ইকোনমিক স্টেটাস, ভ্যালু, প্রিন্সিপাল, হোল্ডিং অফ পাওয়ার, এসব জিনিসে কিন্তু কনফ্লিক্ট আসতে পারে। How many types of conflict does the text list? Is there any other types of conflict that you are aware of? তো আমাদের টেক্সটে কিন্তু অনেক ধরনের কনফ্লিক্ট আছে, সেগুলো আমরা লিস্ট করে ফেলতে পারবো বই দেখে দেখে। তো সেগুলো আমরা লিস্ট করে ফেলি। তো আমাদের কী কী টাইপের কনফ্লিক্ট আছে? দ্য টেক্সট হ্যাজ enlisted 7 types of conflict, namely interpersonal, intrapersonal, intergroup, intragroup, economic, value and power conflict.
আর আমরা কি অন্য কোনো ধরনের কনফ্লিক্ট জানি? ইয়েস, উই আর অ্যাওয়ার অর আই এম অ্যাওয়ার অফ সাম আদার টাইপস অফ কনফ্লিক্ট। কী কী ধরনের কনফ্লিক্ট? ফ্যামিলিয়ার কনফ্লিক্ট, সোশ্যাল কনফ্লিক্ট, ন্যাশনাল কনফ্লিক্ট, ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট। এই ধরনের কিন্তু এভাবেও আমরা কনফ্লিক্টটাকে ক্যাটেগরাইজ করতে পারি, সেটা তোমার উপরে। হাউ মেনি পার্টিজ ইট ইনভলভ ইন আ কনফ্লিক্ট? তো কনফ্লিক্ট কিন্তু হাউ মেনি পার্টিজ ক্যান বি ইনভলভড? সাধারণত কনফ্লিক্ট হয় ইউজুয়ালি 2 or more পার্টিজ। এই জন্য ইউজুয়ালি কথাটা বলা হয়েছে। তোমরা বলতে পারো যে সাধারণত কনফ্লিক্ট বা সংঘাত 2টা বা তার থেকে বেশি পার্টি বা মানুষ বা দল তাদের মধ্যে হতে পারে, কিন্তু তারপরেও কনফ্লিক্ট কিন্তু নিজের মধ্যে আবার হতে পারে। ইন্ট্রা পার্সোনাল যে কনফ্লিক্টটা সেটা কিন্তু নিজের মধ্যে হতে পারে। তো কনফ্লিক্ট 2 থেকে বেশি দলের মধ্যে হতে পারে, আবার নিজেদের মধ্যেও হতে পারে বা নিজের মধ্যে হতে পারে। হাউ ডাজ কনফ্লিক্ট ইনফ্লুয়েন্স আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস? যে কনফ্লিক্ট সেটা আমাদের যে কাজ, আমাদের কর্ম আর আমাদের যে সিদ্ধান্ত সেগুলোকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? Conflicts influence our actions and decisions as they may involve other individuals, groups of people, or a struggle within our own selves. If it is uncontrolled, it hampers the harmony of a relationship, peace, development activities, and overall progress. Is there any positive impact of conflict? Conflict কোনো positive impact কি আদৌ আছে কিনা? Yes, there are some positive impacts of conflict if it is controlled. কন্ট্রোল করা গেলে কিন্তু এই কনফ্লিক্টগুলো মাঝে মধ্যে কিছু পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। Conflict is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. It may be an opportunity for learning and understanding our differences. তো কী কারণে সেটা পজিটিভ হতে পারে? লার্নিং, আমরা নতুন কিছু শিখতে পারি যে সে কীভাবে চিন্তা করছে, কেন সে কথাটা বললো বা কেন তার এই কথাটা বললো বা কেন তারা এইভাবে কাজ করছে। আন্ডারস্ট্যান্ডিং আর ডিফারেন্সেস, যে কোত্থেকে আমাদের এই ডিফারেন্সটা আসলো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডু ইউ থিঙ্ক কনফ্লিক্টস ক্যান বি রিজলভড উইদাউট এনিওয়ান বিং হার্মড? অবশ্যই, এটা কিন্তু আমরা না দেখে বলতে পারি যে অবশ্যই যে কারো ক্ষতি না করেও কিন্তু ডিসকাশনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে কনফ্লিক্ট রিজলভ করা যায়। Yes, I think conflict can be resolved without anyone being harmed if it is controlled in time. We can take it positively as it can be an opportunity for learning and understanding our differences. How is intergroup conflict different from intra-group conflict? এটা কিন্তু বন্ধুরা আমরা অলরেডি জানি। ইন্টার মানে বিভিন্ন দলের মধ্যে এক দলের সাথে আরেক দলের যে কনফ্লিক্ট, আর ইন্ট্রা মানে দলের ভিতরে কনফ্লিক্ট, নিজের দলের ভিতরে কনফ্লিক্ট। Intergroup conflict refers to the conflict between 2 groups belonging to 2 contrasting beliefs or opinions, while intra-group conflict refers to conflict that occurs among individuals within the group. যে গ্রুপের ভিতরে যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা ইন্ট্রা। How is interpersonal conflict different from intrapersonal conflict? এটাও একই রকম। ইন্টারপার্সোনাল মানে যে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে, আর ইন্ট্রাপার্সোনাল মানে হলো একজনের মধ্যেই নিজের সাথে নিজের যে একটা কনফ্লিক্ট, যে কনফিউশনটা। Interpersonal conflict refers to a conflict between 2 individuals, while intrapersonal conflict points at the conflict that takes place within a person's mind. The latter মানে যেটা পরে এসছে মানে intrapersonal, the latter is psychological in nature. এখন আমরা আমাদের আরেকটা এক্সারসাইজে চলে আসি। fill in the gaps with the following sentences with an appropriate expression from the list of words given below. লিস্ট অফ ওয়ার্ডসটা কোথায়? এই যে আমাদের লিস্ট অফ ওয়ার্ডস। আমরা একটু নিচে চলে এসছে। Conflict can be defined as dash of values and ideas among other things, and the most serious form of conflict is dash clashes that result in a lot of dash and casualties. তো বন্ধুরা আমাদের এখানে বেশ বড় একটা সেন্টেন্স হয়ে গেছে, আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। Conflict can be defined as dash of values. তো কনফ্লিক্ট জিনিসটা আসলে কি? কনফ্লিক্টটা হচ্ছে যে ভ্যালুর মধ্যে কোনো একটা ডিফারেন্স। তার আগে বন্ধুরা আমরা একটু এই এক একটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মিনিংটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। প্রথমে আমরা আসি উইদিন মানে ভেতরে, ইকোনমিক মানে অর্থনৈতিক, ক্ল্যাশ মানে সংঘর্ষ বা সংঘাত, সিরিয়াস মতো বুঝতে পারছো খুব সাংঘাতিক, ইন্টারপার্সোনাল মানে হলো পারস্পরিক, অ্যামাং মানে হলো মধ্যে, ডেথ মানে মৃত্যু, কল মানে যাকে বলা হয় সেটা হচ্ছে কল্ড, ন্যাচারাল মানে প্রাকৃতিক, রিসোর্স মানে সম্পদ, আর আর্মড মানে সশস্ত্র। তো এই ওয়ার্ডগুলো থেকে কোন ওয়ার্ডটা এখানে বসতে পারে বলো তো? কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ড্যাশ অফ ভ্যালুস। আমরা জানি যে কনফ্লিক্ট কোত্থেকে আসে, যখন নীতি মূল্যবোধে কোনো ডিফারেন্স থাকে। ডিফারেন্সের সাথে কোন ওয়ার্ডটা সব থেকে ভালো মতো মিলে বলো তো?
উইদিন ইকোনমিক ক্ল্যাশ। ক্ল্যাশ মানে কিন্তু একটা ডিফারেন্স, যে মিলছে না, ক্ল্যাশ, রাইট? তো আমরা অন্য ওয়ার্ডগুলো একটু দেখিনি, সিরিয়াস, ইন্টারপার্সোনাল, অ্যামাং, ডেথ, কল, ন্যাচারাল রিসোর্স, আর্মড, কোনোটাতেই কিন্তু ডিফারেন্স ব্যাপারটা আমরা পাচ্ছি না। তো অনলি ক্ল্যাশ ইজ অ্যাপ্লিকেবল, আমরা এখানে ক্ল্যাশ বসিয়ে দিচ্ছি, ক্ল্যাশ অফ ভ্যালুস অ্যান্ড আইডিয়াজ অ্যামাং আদার থিংস, অ্যান্ড দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ ড্যাশ ক্ল্যাশেস। ওকে, অলরেডি কিন্তু বন্ধুরা আমরা এখানে একটা হিন্ট পেতাম যে ক্ল্যাশ এখানে বসবে, যদি আমরা সেন্টেন্সটা একটু ভালো করে পড়তাম। সেটা ছাড়াও কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখানে ক্ল্যাশ বসবে। দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ ড্যাশ ক্ল্যাশেস। তো কনফ্লিক্ট ব্যাপারটা সব থেকে সিরিয়াস কখন হয় বলো তো? সব থেকে সিরিয়াস একটা ক্ল্যাশ বা একটা কনফ্লিক্ট সেটা কখন হতে পারে? আমরা ক্লাসটা কেটে দিই যেহেতু হয়ে গেছে, সেটা হতে পারে যখন সশস্ত্র বা অস্ত্র শস্ত্র নিয়ে যখন একটা ক্ল্যাশ হয় বা যখন একটা কনফ্লিক্ট হয়। তো অস্ত্র এটা নিয়ে আমাদের কোন ওয়ার্ডটা আছে? আমরা দেখেছি একটা ওয়ার্ডে আছে, সেটা হচ্ছে আর্মড। আর্মড কেটে দিচ্ছি, আর্মড ক্ল্যাশেস, এটা সব থেকে সিরিয়াস। আর্মড ক্ল্যাশেস দ্যাট রেজাল্টস ইন লট অফ ড্যাশ অ্যান্ড ক্যাজুয়ালিটিস। এখানে যে কি হবে, যখন একটা আর্মড ক্ল্যাশ হয়, যখন সশস্ত্র কোনো সংঘাত হয়, তাতে কি হয়? তাতে অনেক মানুষ মারা যায়। ক্যাজুয়ালিটি মানেও কিন্তু মারা যাওয়া। তো এই মারা যাওয়া নিয়ে আমাদের কি আর ওয়ার্ড আছে এখানে? একটাই, আর সেটা সব থেকে ডিরেক্ট একটা ওয়ার্ড, সেটা হলো ডেথস। তো যখন আমাদের এরকম সশস্ত্র কোনো সংঘাত হয়, তখন উই ক্যান সি আ লট অফ ডেথস অ্যান্ড ক্যাজুয়ালিটিস। দে ক্যান বি কনফ্লিক্ট ড্যাশ আস, দে ক্যান বি কনফ্লিক্ট ড্যাশ আস, সেটা আমাদের মধ্যে হতে পারে। দে ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস। আচ্ছা, উইচ ইজ ড্যাশ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তো দেখো, ইন্ট্রাপার্সোনাল মানে কিন্তু একটা মানুষের ভিতরে, এই জন্য কিন্তু উইদিন ব্যাপারটা ঠিক আছে, নাহলে কিন্তু উইদিন বসতো না। কনফ্লিক্ট ক্যান বি উইদিন আস, উইচ ইজ ড্যাশ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট তাকে বলা হয়, সো ইট ইজ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, ইট ইজ কল্ড দ্য কনফ্লিক্ট বিটুইন অর ড্যাশ পার্সনস। দ্য কনফ্লিক্ট বিটুইন অর অ্যামাং, বিটুইন হতে পারে মানে দুটো পার্সনের মধ্যে হতে পারে, অ্যামাং হতে পারে। বিটুইন আর অ্যামাং কিন্তু আমরা সিনোনিমাসলি ইউজ করতে পারি। তো কনফ্লিক্ট বিটুইন অর অ্যামাং পার্সনস, অ্যামাং পার্সনস, অ্যামাংটা কেটে দিচ্ছি, ইজ কল ড্যাশ কনফ্লিক্ট। এটা কি ধরনের কনফ্লিক্ট বলো তো? এই কনফ্লিক্টটা হলো ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। এটা কিন্তু আমরা আমাদের ডেফিনেশন থেকে জানি। সো ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, constraints of dash is also a cause of conflict and it is known as dash conflict. The constraints of what resources? কি ধরনের রিসোর্স আমাদের কনফ্লিক্ট জন্ম দিতে পারে? আমরা দেখেছি যে যখন ন্যাচারাল রিসোর্স মানে একটা প্রাকৃতিক সম্পদে যখন দুই দলেরই ইন্টারেস্ট থাকে বা সেটা যখন কম থাকে, সেটা খুব মূল্যবান হয়, তখন কিন্তু দুই দলের মধ্যে এক ধরনের একটা কনফ্লিক্ট হয়। সো constraints of natural resources is also a cause of conflict and it is known as dash কনফ্লিক্ট। এটাকে কী ধরনের কনফ্লিক্ট বলা হয় সেটা কিন্তু আমরা জানি, ইকোনমিক কনফ্লিক্ট এটাকে বলা হয়। সো ন্যাচারাল আমাদের হয়ে গেল, ইকোনমিক আমাদের হয়ে গেল। আমরা যদি খুব ভালো মতো আমাদের প্যাসেজটা পড়ি, তাহলে কিন্তু সবগুলো খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলা সম্ভব। কনফ্লিক্ট ইজ এ ভেরি ড্যাশ ফেনোমেনন বাট সামটাইমস ইট টেক্স ড্যাশ ফর্মস। আমাদের কিন্তু কলও হয়ে গেছে, তো কলটা কেটে দিতে পারি, ইন্টারপার্সোনাল আমাদের হয়ে গেছে। কনফ্লিক্ট ইজ এ ভেরি ড্যাশ ফেনোমেনন, খুব স্বাভাবিক। সো কনফ্লিক্ট ইজ এ ভেরি ন্যাচারাল ফেনোমেনন। ওয়ান সেকেন্ড, আমাদের ন্যাচারাল বসবে। But sometimes it takes dash forms, মাঝে মধ্যে এটা খুব একটা সিরিয়াস ফর্ম নিতে পারে। তো লাস্টে বসবে সিরিয়াস। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু ন্যাচারালটা দুবার বসিয়েছি, ন্যাচারাল এখানে দুবার বসেছে আর রিসোর্স একবার বসে নেই। এর সাথে বন্ধুরা আমাদের লেসন শেষ। এই লেসনটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি নেক্সট লেসনে তোমাদেরকে আমার সাথেই পাবো। সে পর্যন্ত অনেক ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।